দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, কয়েকজনকে জিম্মি, 3 জনের আত্মসমর্পণ। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বাবা। এর নির্মমতা, যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। নতুন সভ্যতা গড়তে তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় আনার আহ্বান ডক্টর ইউনূসের। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক, মন্তব্য মির্জা ফখরুলের। এবারে পুরো আয়োজন। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে আজ 3 ডাকাত হানা দিয়েছে। তারা প্রতিষ্ঠানটির 10 কর্মকর্তা কর্মচারী এবং 6 গ্রাহককে জিম্মি করে ফেলে। 4 ঘন্টা পর সেনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় মুক্ত হয় ব্যাংকটির চুনকুটিয়া শাখা। আত্মসমর্পণ করে ডাকাতরা। ঘটনাটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অক্ষত রয়েছে ব্যাংকের ভল্টও। বৃহস্পতিবার দুপুর 1:30টা কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে প্রবেশ করেন সশস্ত্র 3 যুবক। জিম্মি করেন ব্যাংকটির কর্মকর্তা সহ 16 জনকে। স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে ভবনের মূল গেটে তালা লাগিয়ে দেন। এরপর ব্যাংকে ডাকাতরা হানা দিয়েছে বলে মসজিদের মাইকে জানানো হয়। একে একে ঘটনাস্থলে আসতে থাকেন পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। ঘিরে ফেলা হয় ভবনটি। 12:30টার দিকে আপনার ম্যানেজার লাঞ্চের টাইমে, লাঞ্চ যখন খাইতে নামবো তখন আর কি ডাকাতের দিকে ভিতর দিকে লক করে দিছে। আর তারপরে মনে করেন তার কিছুক্ষণ পরে আর কি 2টা ফাঁকা গুলি করছে। পরে শুনলাম যে নাকি ম্যানেজারের পায়ে একটা গুলি করছে। আনুমানিক 2টা বাজানোর কিছুক্ষণ আগে রূপালী ব্যাংকের সেকেন্ড অফিসার বাবু, আমার খুব পরিচিত এবং ঘনিষ্ঠ লোক, ও আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া আমাদের ব্যাংকে ডাকাত ঢুকছে, আমাদের বাঁচান। তো শুনে আমি সাথে সাথে আমার এলাকাবাসী কিছু মানুষজন নিয়ে দ্রুত সময়ের ভিত্তিতে আমরা ব্যাংকের কেচি গেট আটকে তালা মারিয়ে দিই। এলাকা উৎসব জনতা ভিড় জমে গেল, ওটা কন্ট্রোলের জন্যই আর কি প্রশাসনের এত চাপ সৃষ্টি করা। এছাড়া আহামরি বিষয়টা ভয়াবহ কিছুই না। দেখলাম যে একজন জানালাতে কথা বলছে, আমার এক ভাইটা ছিল, ভাইটা বলে আমার সাথে কথা বলছে এবং তার হাতে অস্ত্র ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হলে তাতে তারা রাজি হয়নি। উল্টো 15 লাখ টাকা মুক্তিপণ সহ নিরাপদে বের হয়ে যাওয়ার দাবি জানান তারা। পরিস্থিতি বুঝতে পেরে এক পর্যায়ে আত্মসমর্পণ করেন 3 ডাকাত। অস্ত্রের মুখে জিম্মি 16 জনকে ডাকাতদের কবল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ব্যাংকে রক্ষিত টাকাও ঠিকঠাক রয়েছে। ওরা ঢুকেছিল গ্রাহক সেজে। কয় লাখ টাকা টাকা চাইনি তো, একটু শুনেন, ওরা তো টাকা চায়, ওরা টাকা চায়নি, যা পেয়েছিল সেটাই নিতে চেয়েছিল। আমরা গুনে টুনে দেখেছি, আমাদের কোনো টাকা পয়সা খোয়া যায় নাই, 2 পয়সা নষ্ট হয় নাই। আপনাদের আমানত আপনাদের আছে, আপনারা ব্যাংকের প্রতি আস্থা রেখে রবিবার থেকে আবার প্রতিদিনের মতো লেনদেন করবেন। ঘটনার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে পুলিশ। 18 লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আমরা এটাও মাথায় রাখছি যে কিশোর গ্যাংয়ের সাথে কোনো ইনভলভ কিনা, তারপরে এরা আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হবে কিনা, বা কেউ কোনো এদের বড় ভাই কেউ গাইড করেছে কিনা। এই ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার। আমরা উদ্ধার করেছি। তাওসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন নিহত সেনা কর্মকর্তাদের কয়েকজন স্বজন। তারা এই ঘটনায় প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জড়িত সবার বিচার দাবি করেছেন। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংসতায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের কয়েকজন সদস্য বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দেন।
ওই ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনকে অভিযুক্ত করা হয়। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। আজকে আমরা বিডিআর শহীদ পরিবারের উপস্থিতিতে মাননীয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী কায়েমের প্রথম যে কার্যক্রম, সফল কার্যক্রম, সেটা ছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে অকার্যকর করা। বর্বরচিত বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিচারের দাবি স্বজনদের। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বাবা। যে নির্মমতা, যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে, আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআরের লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। অভিযোগ দায়েরের পর পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন চলাকালে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে গণহত্যায় অভিযুক্ত সাবেক আইজিপি সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 8 জনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট তুলে ধরার দিন ধার্য করা থাকলেও প্রসিকিউশন টিম তদন্ত শেষ করতে 2 মাসের সময় বাড়ানোর আবেদন করে। সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হয়। আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি এবং আগামী 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের ঘটনার বিচার হতে পারে না বলে আবেদন করেছেন জিয়াউল আহসান। তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই। এটা হচ্ছে প্রথম কথা। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন, তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী 1 মাস পরে এটা শুনানি হবে 20 জানুয়ারিতে। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়। জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। তাজুল ইসলাম জানান, জুলাই আগস্ট গণহত্যার সাক্ষীদের টার্গেট কিলিং করা হচ্ছে। সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন সভ্যতা গড়তে তরুণদের উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মিশরে G8 শীর্ষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, এমন জ্ঞান সমৃদ্ধ তৈরি করতে হবে যা প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে জায়গা করে নিতে পারে। মিশরের কায়রোতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট G8 শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ
তিনি জোটের নেতাদের সামনে দুটি প্রস্তাব উপস্থাপন করেন। বলেন, বিশ্ববিদ্যালয় ও সমতুল্য জ্ঞান প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা জরুরি, আর তরুণ উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক বৈশ্বিক ব্যবসায় যুক্ত করা দরকার। আমাদের উদ্যোক্তা এবং উচ্চশিক্ষার যে ব্যবস্থা আছে তার চেয়ে আরও সামনের দিকে যেতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন জ্ঞান সমৃদ্ধি তৈরি করা যা তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে জায়গা করে দেবে। শান্তিতে নোবেলজয়ী বলেন, ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা এখনও গ্রহণ করা সম্ভব হয়নি। G8 দেশগুলোর জনগোষ্ঠীকে দক্ষ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। ইনভেস্টিং ইন ইয়ুথ and supporting SMEs. সম্পদ গড়ার পেশা নয়, মানুষের জীবনে প্রভাব ফেলার জন্য কাজ করতে হবে। নতুন সভ্যতা গড়তে তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসার সুযোগ করা দরকার। বিদায়ী চেয়ার হিসেবে ডক্টর ইউনুস একাদশ D8 শীর্ষ সম্মেলনের সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের স্বাগতও জানান। এদিকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে 1971 সালের বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার মিশরের D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, প্রধান উপদেষ্টা এবং তাঁর প্রেস সচিবের বক্তব্যে মিল নেই, যা বিভ্রান্তি সৃষ্টি করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, তাই জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোন রোডম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব নির্বাচনের সময় নিয়ে যা বলছেন তা সাংঘর্ষিক। প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেল। তিনি বলেছেন যে আপনার 26-এর শেষের দিকে অথবা আপনার 24 প্রথম দিকে কিবার বাইরে বলেছেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। রাজনৈতিক দল ও অন্যান্যদের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব। তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পুলসিরাত পার হতে হলে অবশ্যই জনগণের পাশে থাকতে হবে। আজ এক দলীয় কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হলেও স্বাধীনতা রক্ষার চ্যালেঞ্জ রয়েছে। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকা যেন বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই। আমাদেরকে যদি এই নির্বাচনের পুলসিরাত পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপির কর্মী হিসাবে জনগণের সামনে আপনাদেরকে এটি প্রমাণ করতে হবে। কাজে আসুন আমরা প্রস্তুত হই দেশ গঠনের জন্য। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে এই দেশটি। বুধবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথাই বলেছেন। ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে সকল মানুষের মৌলিক মানবাধিকার এবং মানবিক মর্যাদাকে যেন সম্মান করা হয় সে বিষয়ে জোর দিয়েছে ওয়াশিংটন। মেট্রো রেলে একক যাত্রা টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। অনেক স্টেশনেই পাওয়া যাচ্ছে না টিকিট। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। একক যাত্রার বিপুল সংখ্যক টিকিট যাত্রীরা নিয়ে গেছেন বলেও এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে।
মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর তথ্য মতে দিনে গড়ে প্রায় 3.5 লাখ যাত্রী মেট্রোতে চড়েন। তাদের প্রায় অর্ধেক একক যাত্রার টিকিট ব্যবহার করেন, বাকিরা চলাচল করেন নিজস্ব এমআরটি ও র্যাপিড পাস দিয়ে। ডিসেম্বরের শুরু থেকে একক টিকিটের সংকট দেখা দেয়। সম্প্রতি এই অবস্থা তীব্র হয়েছে। বৃহস্পতিবার কয়েকটি স্টেশনে একক টিকিট নেই মর্মে নোটিশ টানিয়ে দেওয়া হয় যাত্রী শূন্য টিকিট কাউন্টারগুলো। এখন থেকে যে টিকিট নাই আর পরে বললো যে টিকিট নাই, আপাতত বন্ধ আছে। ওর একটা এক্সট্রা একটা কার্ড নিব, আমি এখান থেকে চলে যাব, যেতে পারতেছি না। শাহবাগ যাব ইমার্জেন্সি, এখন মেট্রোতে গেছি, এখন টিকিট বন্ধ। তবে যেসব মেট্রো স্টেশনে একক টিকিট পাওয়া যাচ্ছে সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড়। উত্তরা দক্ষিণে গিয়েছিলাম, ওইখানে লোকাল টিকিট মানে সিঙ্গেল টিকিট ওইখানে নাই, অ্যাভেলেবেল নাই। ওইখানে বলছে যে যাদের কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, তারা কার্ড দাঁড়িয়ে শুধু উঠতে পারবে উপরে। ফোনে 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে আছি, কখন গিয়ে টিকিট পাবো, পৌঁছতে পারবো এটা বুঝতে পারতেছি না। এমনিতেই তো সিঙ্গেল টিকিট পাচ্ছি না, বিশাল লাইন দিতে হচ্ছে। তার মধ্যে যদি এমআইটিটা যদি সাময়িক বন্ধ থাকে তাহলে তো আমাদের জন্য বিশাল সমস্যা। সহসায় এই সংকট সমাধান হচ্ছে না বলে জানানো হয় টিকিট কাউন্টার থেকে। দেখা যাচ্ছে কিছু টিকিট প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে, 2টা বা 3টা টিকিট তারা কেটে নেয়, একটা টিকিট দিয়ে সে পাস হয় জমা দেয়, আর 2টা টিকিট পকেটে করে নিয়ে যায়। তো এই ধরনের প্রায় 1 লক্ষর মতো কার্ড প্যাসেঞ্জারের কাছে আছে। যদি সেইগুলো জমা থাকতো আমাদের এই বর্তমান পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। টিকিট যেহেতু নাই, সংকটটা এরকমই থাকবে আগামী কয়েকদিন। যখন আমাদের স্লটে টিকিট আসবে তখন আশা করা যাচ্ছে এই সংকট থাকবে না। টিকিটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ফোনে স্ক্যান করা যায় এমন কাগজের টিকিট চালু করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 5 জন মারা গেছেন। এখনও 52 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 34টি জেলায় এই ভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা কেন্দ্রের এক অনুষ্ঠানে এসব তথ্য উঠে এসেছে। এ সময় জানানো হয় আগামী বছর অক্সফোর্ডে তৈরি নিপা ভাইরাসের টিকার 2য় পর্যায়ে ট্রায়াল হবে। শীত এলেই দেশের বিভিন্ন জেলায় কাঁচা খেজুরের রস খাওয়ার প্রবণতা দেখা যায়। রস আহরণের সময় বাদুর মলমূত্র ত্যাগ করলে নিপা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। এবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 5 জন মারা যায়। এমনকি মায়ের বুকের দুধ পান করা একজন নবজাতকও মারা যায়। বৃহস্পতিবার রাজধানীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর এক অনুষ্ঠানে বক্তারা জানান নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার 71%। আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষের সংক্রমিত হওয়ার হার 28%। খিচুনি হয়, আনকনশিয়াস হয়ে যায়, মেন্টাল অল্টারেশন হয়, মানে তার বিহেভিয়ার অল্টারেশন হয়, ইরিটেবল হয়ে যায় সে। পেশেন্ট ম্যাক্সিমাম টাইম হসপিটালে যায় কখন? যখন তার এনকেফালাইটিস ডেভেলপ করে যায়, যখন তার অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, একদম মানে কি টার্মিনাল স্টেজ, এমনও হয় যে পেশেন্ট আসছে মারা গেছে। প্রাণঘাতী এই রোগের বিশেষ কোনো চিকিৎসা নেই। তবে আগামী বছর অক্সফোর্ডের তৈরি নিপা ভাইরাসের প্রতিষেধকের 2য় পর্যায়ের ট্রায়াল দেয়া হবে। আইসিডিডিআরবি একটা আরডিডি তৈরি করছে, যেটা হচ্ছে 15 মিনিটের মধ্যে নিপা ডায়াগনোসিস করতে পারবে। কারণ আমাদের নিপা টেস্ট হয় শুধুমাত্র ঢাকাতে, IEDCR এবং আইসিডিডিআরবিতে। তো সেক্ষেত্রে আমরা হসপিটালগুলোতেই তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো। 2001 সাল থেকে এবছর পর্যন্ত 374 জন মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রোগ নিয়ন্ত্রণে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। 6 থেকে 17 বছরে সবচেয়ে বেশি কেস পাওয়া গেছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে। দুপুরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি জানান, ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এখানে আমাদের পজিশন হলো, যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের কঠোর শাস্তি আমরা দমন করব এবং তারা আইনের আওতায় অবশ্যই আসতে হবে।
ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভা ভবনে এক সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনায় রাহুলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, রাহুল গান্ধী ফারুখাবাদের মুকেশ রাজপুতকে ধাক্কা মেরেছেন, এতেই তিনি পড়ে যান। রাহুল পাল্টা অভিযোগ করে বলেন, তাঁকে এবং অন্যান্য কংগ্রেস সদস্যকে বিজেপি সদস্যরা আটকাচ্ছিলেন এবং মল্লিকার্জুন খাড়গেকে তারা ধাক্কা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লোকসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। বুধবার ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কটূক্তি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই থেকেই উত্তাল লোকসভার দুই কক্ষ। ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে একথা জানান রুশ প্রেসিডেন্ট। দাবি করেন, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে তাদের প্রাথমিক লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাশিয়া কি প্রস্তাব দিতে পারে, এমন প্রশ্নে পুতিন বলেছেন, তার দেশ দুর্বল অবস্থানে নেই। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের 4টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাও রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকি দেখা দেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পক্ষপাতমূলক বলেও মন্তব্য করেছে ইসলামাবাদ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির আলোচনা চলার মধ্যে ইসরায়েলি হামলায় 38 জন নিহত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় উত্তরের শহর বেইত লাহিয়ায় একটি বাড়িতে কমপক্ষে 10 জন প্রাণ হারায়। গাজা সিটি কেন্দ্রীয় অঞ্চলের নুসিরাত ক্যাম্প এবং মিশরের সীমান্তের কাছে রাফাতে পৃথক বিমান হামলায় 16 জনের প্রাণ গেছে। উত্তর গাজার বেইত হানুনে বিমান হামলায় 4 জন নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র আরব মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ইসরায়েলি একটি প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছে। ফিলিস্তিন 3 পর্যায়ের পরিকল্পনার রূপরেখাও দিয়েছে, যার মাধ্যমে 45 দিনের মধ্যে গাজায় জিম্মি অবস্থায় থাকা বেসামরিক লোকজনকে মুক্তি দেওয়া হবে। এবারে খেলার খবর। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংস্টনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। টি-20তে 5টি সিরিজে প্রতিপক্ষকে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। সেই 5 সিরিজের 2টি ছিল 3 ম্যাচের, বাকিগুলো 2 ম্যাচের। এই ফরম্যাটে টাইগারদের সবচেয়ে বিস্ময়কর ঘটনা 2023-এর মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডকে ধবল ধোলাই করা, কারণ সে সময় অতিথিরা ছিল টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন। তবে প্রতিপক্ষের মাঠে নিজেদের সবচেয়ে দুর্বল ফরম্যাটে ধবল ধোলাই করা নিঃসন্দেহে বড় সাফল্য। সে নজির বাংলাদেশ পেয়েছে কেবল আয়ারল্যান্ড আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 2012 সালের পর আবার টাইগারদের সামনে এমন সুযোগ। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জেতা বাংলাদেশ দল থেকে ফর্মে ফিরতে শুরু করা সৌম্য সরকার হাতের চোটে ছিটকে গেছেন। অধিনায়ক লিটন কুমার দাস পার করছেন বাজে সময়, তাই বলা যায় পুরোপুরি স্বস্তিতে নেই অধিনায়কও। 2019 সালের পর 3 ম্যাচের কোনো টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়নি ওয়েস্ট ইন্ডিজ। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, কয়েকজনকে জিম্মি, 3 জনের আত্মসমর্পণ। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। নতুন সভ্যতা গড়তে তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় আনার আহ্বান ডক্টর ইউনূসের। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক, মন্তব্য মির্জা ফখরুল ইসলামের। দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। শুভরাত্রি।